আমাকে কত ভালোবাসো। তোমাকে ছেড়ে আমি কোথায় যাব? আমি কোথাও যাব না, এইখানেই থাকবো, তোমার আশেপাশে ঘুরতে থাকবো। আমার যখন ইচ্ছে হবে আমার দিদিকে, দুর্গাকে আমি সব সময় দেখতে পাবো। এই দেহটা আমার হলেও এই প্রাণটা তোমাদের জন্য। আমি কোথাও যাব না, আমি কোথাও যাব না মা। কাঁদে না বাবা, কিচ্ছু হয়নি। ম্যাডাম ওকে একটু দেখবেন, আমি একটু ওয়াশরুমে যাব। ঠিক আছে, তাড়াতাড়ি এসো মা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই তো আসছে। ঠিক আছে ঠিক আছে, এই তো এই তো। ওই দেখো ফুল, দেখো ফুল। ওই দেখো দেখো দেখো, ওই দেখো। ওই দেখো ওই দেখো দেখো, মা এক্ষুনি আসবে। এই এদিকে এসো, এটা ওই বাচ্চাটা না? হ্যাঁ স্যার। দাও বাচ্চাটা দাও। তুমি থানায় চলো। আরে আমি কেন থানায় যাব? বাচ্চা চুরির অপরাধে। আমি কেন চুরি করব? আমি চোর নই। ওর মা বাথরুমে গেছে, তাই বাচ্চাটাকে আমার কাছে দিয়ে গেছে। বাচ্চা চুরি করে তারপর ধরা পড়ে গল্প দিও না, চলো থানায় চলো। স্যার, আমি এইখানে শিবানী ম্যাডামের বাড়িতে কাজ করি, দরকার হলে ওনাকে জিজ্ঞাসা করুন। আপনি আগে থানায় চলুন, ওনাকে ওখানেই ডেকে নেব। স্যার, আমি কি করেছি যে থানায় যাব? বেশি কথা বলো না, চলো থানায় চলো। আরে চলো। হ্যাঁ, আরে আমার ব্যাগটা কেউ চুরি করে নিয়েছে। হ্যাঁ, আবার নতুন নাটক শুরু করলে? চলো, অনেক দেখেছি, চুপচাপ থানায় চলো। চলুন চলো। আরে আজকালকার দিনে কাউকে সাহায্য করতে নেই, কাউকে বিশ্বাস করতে নেই। ছি, কেমন ভাবে আমাকে ফাঁসানো হলো। এই ব্যাপারটা ছোটদি জানতে পারলে আমাকে কি মনে করবে। হে ভগবান, এ কি দিন দেখালে আমাকে। এখন আমি কি করে জেলের বাইরে যাব? হে ভগবান, আমাকে বাঁচাও, বাঁচাও আমাকে। বস, ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট থেকে সমন এসেছে। ইনকোয়ারির জন্য যেতে হবে বস। অলরেডি ওরা আমাদেরকে 2-3 বার ডেকে পাঠিয়েছে। এইবারে যদি আমরা না যাই তাহলে হয়তো অ্যারেস্ট ওয়ারেন্ট বেরিয়ে যেতে পারে স্যার। সবকিছু ওই ম্যানেজার শিবকুমারের জন্য হয়েছে, ওর ব্যবস্থা করতে হবে। হ্যালো। হ্যালো, কে? আমি সায়ন কথা বলছি। কেন আমার নাম্বার নেই তোর কাছে? বাবা মাকে বৃদ্ধাশ্রমে রাখা লোকেদের, ছোট বাচ্চাদের অবহেলা করা লোকেদের আর গরিবদের সবসময়
কি করে খারাপ করবে সেই সব চিন্তা করা লোকেদের কোনো ফোন নম্বর আমি রাখি না। সাহসটা একটু বেড়ে যাচ্ছে মিস্টার শিবা। কথা বলার সময়তে কোনো কথা না বলাই ভুল। সাইলেন্ট থাকার টাইমে কথা বললে ভুল। বিষয়টা কি বলো? আমি খেলোয়াড়ের মতন ডিল করলে তুই আর শিবানী মিলে কিছুতেই আমাকে ওই ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টের কাছে ফাঁসাতে পারতিস না। ইনকোয়ারির জন্য কলের পর কল আসছে আর আমার কোটি কোটি টাকা লস হয়েছে। আমি তোকে আর শিবানীকে ছাড়বো না। আজ থেকে ঠিক 1 সপ্তাহের মধ্যে তোর আর শিবানীর ব্যবস্থা অবশ্যই করব। বড্ড বাজে বকছিস, স্বভাব বদলালো না। চেঁচিয়ে কথা বললেই কিছু হয় না। 1 সপ্তাহ পরেও তুই ঠিক এভাবেই চেঁচাবি, দেখা যাবে কি হয়। এখন চুপ কর। একটা কথা মনে রাখ, আমাদের ম্যাডামকে কিচ্ছু করতে পারবি না। উনি এতদিন ধরে তো সব অত্যাচার সহ্য করছেন। উনি যখন শুরু করবেন তুই সহ্য করতে পারবি না। উনি এতদিন ধরে তো সব অত্যাচার সহ্য করছেন। উনি যখন শুরু করবেন তুই সহ্য করতে পারবি না। তোর পাখনা গজিয়েছে না, আমিও দেখি তুই কতদিন উঠতে পারিস। যদি তোমার মনে লজ্জা বলে কিছু থাকে তাহলে দয়া করে এক্ষুনি এই বাড়ি থেকে বেরিয়ে যাও। ছোড়দি, সকাল থেকে তুমি কিচ্ছু খাওনি। আমি তোমার জন্য 1 গ্লাস দুধ নিয়ে আসি, তুমি খেয়ে নাও। আমি কিচ্ছু খাবো না রূপা, আমার মন একদম ভালো নেই। প্রচন্ড কষ্ট হচ্ছে আমার। একদিকে যেমন কমলা মায়ের কিছু হয়নি দেখে আমার মনে শান্তি পেয়েছি, অন্যদিকে সত্যি কিছু হয়েছে কিনা ভেবে ভয় পাচ্ছি। না মানে কমলা মায়ের ব্যাগটা আমি পেয়েছি, কিন্তু কমলা মাকে কোথাও পেলাম না। এইসবের মানে কি আমি কিছুই বুঝতে পারছি না। কমলা মা কোথায় গেছে, কি হয়েছে ওনার? কমলা মাকে চোখের সামনে না দেখা অব্দি খেতে ইচ্ছা করছে না আমার। মনে হয় সারা রাত ঘুমোইনি, খাওয়া দাওয়াও হয়তো ঠিক মতন হয়নি। ঠিক মতন খাওয়া দাওয়া না করার জন্য হয়তো সেই জন্য হয়তো অসুস্থ হয়ে পড়েছিল আর ব্যাগটা ওইখানেই ফেলে রেখে চলে গেছে। এখানে আশেপাশেই হয়তো কোনো হসপিটালেই আছে। আমি গিয়ে একবার হসপিটালগুলো খুঁজে আসি। যদিও কমলা মায়ের কিছু হয়ে থাকে তাহলে আমরা নিশ্চয়ই এতক্ষণে মেসেজ পেয়ে যেতাম ছোড়দি। তুমি এত চিন্তা করো না দিদি, তুমি দেখো কমলা মায়ের কিচ্ছু হয়নি। আমি নিজে গিয়ে একবার খুঁজে আসি। যাই হোক না কেন আমরা একবার থানায় জানিয়ে রাখি রূপা। আজকের দিনটা অন্তত দেখি আমরা, তারপরে না হয় গিয়ে কমপ্লেন করে আসবো।
ঠিক আছে, আমি গিয়ে বরং আশেপাশে একটু খুঁজে আসি। মিস্টার শিবাকে ফোন করে তোমার সঙ্গে যেতে বলি আমি, অথবা আমি যাই তোমার সঙ্গে। দরকার নেই ছোটদি, আমি একা গিয়ে দেখে আসছি। নন্দিনী, এই অনুজা, এক মনে কি এত ভেবে যাচ্ছিস? কিছুই না দাদা, আসলে কি জানো তো, আবার সেই মাছ ভাত সবজি ভাতের দোকান খুলবো কিনা সেটাই ভাবছিলাম আমি। আরে তোর মনে এত ভুল চিন্তা আসে কেন? এই নন্দিনী, তোর মায়ের মাথায় তো বুদ্ধি নেই, তোরও মাথায় বুদ্ধি নেই নাকি? সেটা নয় দাদা, এই বাড়িতে কাজের লোকের ভ্যালু আছে, কিন্তু আমি 1 মাস গ্রামের বাড়িতে গিয়ে থাকি, তখন আমি কেমন আছি কি খাচ্ছি সেটা নিয়ে কেউ এক ফোঁটাও চিন্তা করবে না। কমলা 1 সপ্তাহ হলো বাড়ির বাইরে গেছে, ওদিকে শিবানী কমলার চিন্তায় অর্ধেক হয়ে যাচ্ছে। দেখো, আমাদের বৌদি এখন অসহায় হয়ে পড়েছে। ভূমিকম্প সুনামি এসে গেলে, মানুষের ঘরবাড়ি ভেঙে গেলে যেমন হয়, ওর হয়েছে এখন সেই এক অবস্থা। স্বামী বাড়ি ছেড়ে চলে গেল সেই বিষয়ে কোনো চিন্তা নেই, কিন্তু বাড়ির কাজের লোক বাড়ি ছেড়ে চলে গেছে সেই জন্য একেবারে ছটফট করছে। সেই জন্যই তো আমি বলছি গো, আমরা আমাদের বাড়ি ফিরে গিয়ে আবার ভাতের হোটেল খুলি। খেটে খাবার দিন চলে গেছে, এখন বসে খাবার সময়। দেখ, জীবনে একটা কথা জেনে রাখ তোরা, ভালো দিন না আসা পর্যন্ত একটু কষ্ট করতে হবে, মাঝখানে ছেড়ে চলে যেতে নেই। ছাড়, তোর দাদা এখনো বেঁচে আছে তো, কোনো চিন্তা করবি না, নিশ্চিন্তে থাক। আরে দাদার দেখছি কোনোই চিন্তা নেই, কবে ভালো দিন আসবে কে জানে। হায় আমার পোড়া কপাল। আচ্ছা মা, এই তোমরা কি বলছিলে গো? মাটির তলা থেকে কোনো গুপ্তধন পাবো নাকি? হ্যাঁ, এই চুপ কর তো, ওইসব কিচ্ছু নেই, আমাদের কপালটাই খারাপ। কি যে হবে, হে ভগবান। স্যার 1 মিনিট স্যার, বসকে ডাকছি। সায়নদা, সায়নদা, স্যার ইনি সায়নদা, আমার বস। নমস্কার স্যার। বলুন, এখানে আসার কারণ? ইনি হলেন একজন সাইকিয়াট্রিস্ট, আমাদের যে 2nd ফ্লোরটা খালি আছে সেটা ওনার লাগবে বলছেন, সেটা কি দেওয়া যাবে? সাইকিয়াট্রিস্ট, কোন স্পেশালাইজেশন? কেউ হয়তো জীবনে হেরে থাকে, কারুর আবার বিভিন্ন রকমের নেশা থাকে, সে ওই নেশা ছাড়তে চায়, তাতে তাদের দৈহিক সমস্যা হয়, যেমন ধরুন ওজন কমে যাওয়া, তাদের কাউন্সেলিং করতে হয়। আমরা কাউন্সেলিং এর মাধ্যমে তাদের মন বদলাই, তাদেরকে বদলে শুধরানোটাই আমার কাজ। অনেক সময় থানাতে যারা অপরাধটা দেখে থাকে তারা সত্যি কথাটা লুকিয়ে যায়, সাক্ষী দিতে চায় না, সেরকম মানুষদের হিপনোটাইজ করে মনের ভেতর লুকিয়ে রাখা কথাগুলোকে আমরা বার করি। এসব কি বাস্তবে হয় নাকি? আমার তো বিশ্বাস হয় না, এটা কি করে সম্ভব? হিপনোটাইজ, এটাকে বাংলায়
সম্মোহন বিদ্যা বলে বলা হয়। আসলে এই হিপনোটাইজটা করা হয় যাতে তারা আমাদের কোঅপারেট করে। এটা বিভিন্নভাবে করা হয়ে থাকে। কেউ হয়তো পেন্ডুলাম দুলিয়ে করে, কিন্তু আমি এই স্টপ ওয়াচটা পাশে রেখে আমার চোখের ব্যবহার করে হিপনোটাইজটা করে থাকি। একটা নির্জন রুমের মধ্যে ওই মানুষটিকে শুইয়ে ওনার মনকে এক জায়গায় কেন্দ্রীভূত করে আমার চোখের দিকে তাকান, আমার চোখের দিকে দেখুন, এই বলে ওই ব্যক্তিকে নির্দেশ দিই। তখন ওই মানুষটির মন এক জায়গায় কেন্দ্রীভূত হয়ে যায়। এটাকে ইংলিশে স্টেট অফ ফোকাসড রিল্যাক্সেশন বলা হয়ে থাকে। তখন ওই ব্যক্তির মনটি আমাদের কন্ট্রোলে থাকে। এটা করে ওই ব্যক্তির সচেতন মনটিকে মানে কনসিয়াস মাইন্ডকে পেরিয়ে সাবকনসিয়াস মাইন্ড মানে অবচেতন মনকে আমাদের কন্ট্রোলে নিয়ে নিই। আমাদের সচেতন মন সর্বদা লজিক্যালি চিন্তা করতে থাকে। যেমন আমরা কোনো বিষয় বললে এইভাবে কেন, এটা কেন, কি বলে প্রশ্ন করে, কোনোটাই শান্তিভাবে মেনে নেয় না, আর নিজের নিজের অনুভবের মতো সবকিছুকে বিশ্লেষণ করতে চায়। কিন্তু সাবকনসিয়াস মাইন্ড এইভাবে কাজ করে না। তাকে যা বলা হয় সেটাই সে মেনে নেয়। কনসিয়াস মাইন্ড সিকিউরিটির মতো, সাবকনসিয়াস মাইন্ড অফিস থাকার মতো। আমরা ওই সিকিউরিটি পেরিয়ে গিয়ে অফিসের ভেতরে ঢুকে যে কোনো ইনফরমেশন দিলে অবচেতন মন সেটা পুরোপুরি মেনে নেয়। তখন আমরা তাকে যাই বলি না কেন, সেই ব্যক্তি আমাদের কথা শুনে ঠিক সেইভাবে রিয়্যাক্ট করে। আমি অবশ্যই ব্যাপারটাকে আরেক পায়ে গিয়ে এই বিজ্ঞানের সঙ্গে আধ্যাত্মিকতাকেও মিক্স করেছি। তখন ওই মানুষটি সেই মানুষটি হয়েই আমার সমস্ত কথা ফলো করে। পুরো ইন্ডিয়াতে আমি ছাড়া আর অন্য কেউ এই কাজটা করে না, আর এই জন্যই আমার একটা জায়গা চাই। আসুন বসে কথা বলি। একজন ব্যক্তিকে সত্যি হিপনোটাইজ করা সম্ভব, আর তাকে হিপনোটাইজ করে কি যে কোনো কাজ করানো যায়, এগুলো সত্যি? একবার হিপনোটাইজড হয়ে গেলে মানে আমি যেভাবে নির্দেশ দেব তা দিয়ে লোককে যা খুশি করানো যায়, এমনকি খুন করানো যায়। আপনি যা বলবেন সে তাই করবে। ভেরি ইন্টারেস্টিং। ঠিক আছে, ধরুন এখন আপনার জায়গায় আমি আছি। আমাকে হিপনোটাইজ করে ওই জায়গাটা তো আপনি নিজের নামে করিয়ে নিতে পারেন। আপনি খুব বুদ্ধিমান মানুষ, আপনাকে হিপনোটাইজ করা খুবই কঠিন। আপনি লেখাপড়া জানা শিক্ষিত মানুষ, এত সম্পত্তি আপনি মেনটেন করছেন, আপনি কাউকে সহজে বিশ্বাস করেন না, আর কিছু মানেনও না। এই কারণে আপনাকে হিপনোটাইজ করাটা খুবই কষ্টকর। সায়নবাবু ৫,০০০ টাকা দিন না, একটা খুব জরুরি কাজ আছে, পকেটে ৯০ টাকা পড়ে আছে। সামান্য একটা কাজের জন্য আপনার ৫,০০০ টাকা চাই? ডক্টর, আপনি এনাকে হিপনোটাইজ করতে পারবেন? করা যেতে পারে। কি করবে? তেমন কিছু নয়, ওই আপনাকে আগের জন্মে নিয়ে যাবে। ও, তাহলে আপনি ১০,০০০ টাকা দিয়ে দিন, এখনই কিনে নিয়ে আসছি। ওখানে পাবো কিনা জানি না তো। ডক্টর, এক মিনিট। ঠিক আছে স্যার। তাহলে শোনো। বলুন বস। ডক্টর প্রতাপ বাবুকে হিপনোটাইজ করার জন্য একটা অন্ধকার ঘর চাইছেন। ওইরকম একটা ঘর অ্যারেঞ্জ করে। ওকে বস। হিপনোটাইজ? এসব কি?
কথা বলবেন না। আমি যা প্রশ্ন করব শুধু তারই উত্তর দেবেন। আপনি আমার দিকে তাকিয়ে থাকুন, আমার চোখের উপর দৃষ্টি রাখুন, চোখের পাতা ফেলবেন না, এইভাবেই দেখতে থাকুন। আমার ডান চোখের দিকে দেখুন। এবার আমার বাঁ চোখটাকে দেখুন। এবার ধীরে ধীরে নিঃশ্বাস নিন, ধীরে ধীরে ছাড়ুন। এখন আমি যা বলবো সেটাই ফলো করবেন। আমার আওয়াজ ছাড়া আর কোনো কিছুই শুনতে পারছেন না আপনি। আপনার দৃষ্টি ভারী হচ্ছে। ধীরে ধীরে চোখ বন্ধ করুন। আপনার মাইন্ড আমার কন্ট্রোলে এসেছে। আপনার মাইন্ড এখন শুধুমাত্র আমার কথা শুনছে। আপনি কে? আমি কে? আপনি হলেন প্রতাপ। আমি হলাম প্রতাপ। আমি কে? আপনি কে? আমি আপনার বস। আপনি আমার বস। আপনার শত্রুকে? আপনার শত্রু সায়ন। সায়ন আমার শত্রু।